আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা দশম শ্রেণীর আয়তঘন চ্যাপ্টারে কোষে দেখি 4 এর অঙ্কগুলো করব। তার আগে তোমাদের জানা দরকার আয়তঘন কি। তোমরা সবাই এর আগে আয়তক্ষেত্র পড়েছো। আয়তক্ষেত্রে কি হয়? আয়তক্ষেত্রের একটা দৈর্ঘ্য থাকে আর প্রস্থ থাকে। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য থাকছে আর প্রস্থ থাকছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ তোমরা আগেই পড়েছো, ক্ষেত্রফল পরিসীমা সবাই জানো। তাহলে আয়তঘন কখন হবে? যখন আয়তঘন হবে, এটা তো সামতলিক চিত্র। আয়তক্ষেত্র একটা সামতলিক চিত্র, কিন্তু আয়তঘনটা কিন্তু আর সামতলিক চিত্র নয়। সেটা কি হবে? আয়তঘন আঁকতে কিভাবে হয় সেটা দেখো আগে। এখানে দেখো, এটা ভূমি আছে। এই যে তলটা আছে, এই তলের সমান এই তলটা, এই তলের সমান এই তলটা, আর এই তলের সমান এই পেছনের এই তলটা। ওকে, এখানে এটাকে দৈর্ঘ্য বলা হবে, এটাকে বলা হবে প্রস্থ, আর এটাকে বলা হবে উচ্চতা। তাহলে আয়তঘন তখন বলবো যখন তার দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে আর উচ্চতা থাকবে। তাহলে এই ক্ষেত্রে আয়তন পাওয়া যাবে। আর আয়তক্ষেত্রে শুধু পরিসীমা পাওয়া যেত আর ক্ষেত্রফল পাওয়া যেত, কিন্তু আয়তঘনের ক্ষেত্রে কি কি পাওয়া যাবে? আয়তঘনের ক্ষেত্রে আমরা সমগ্র তলে একটা ক্ষেত্রফল পাবো, আর কি পাবো? আয়তন পাবো। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল পেতে গেলে কি করতে হবে দেখো, এখানে তল সংখ্যা কতগুলো আছে? তল সংখ্যা আছে এই একটা তল, এই একটা তল, এই একটা তল, এই একটা তল, চারটে তল হলো, আর এই পাশে একটা তল, এই পাশে একটা তল। তাহলে টোটাল তল হলো 6টা। ধার কতগুলো হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা। তাহলে ধার সংখ্যা হলো 12টা। শীর্ষবিন্দু একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, শীর্ষবিন্দু 8টা হলো। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই তলের সমান এই তল। ওকে, এই তলের সমান এই তল, এই তলের সমান এই তল, মানে প্রত্যেকটা তল, মানে 3 জোড়া একই রকম তল আছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে গেলে এই যে তলটা আছে, এই তলের ক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হবে? দৈর্ঘ্য গুণ উচ্চতা। এই দৈর্ঘ্য আর উচ্চতাকে গুণ করলে আমরা কি পাবো? এই তলের ক্ষেত্রফল। তাহলে কি লিখবো এখানে? দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণ উচ্চতা। এরকম তল কটা আছে? দুটো আছে, একটা তল, পেছনে একটা তল। ওকে, এর সঙ্গে এই যে তলটা আছে, এই তল দুটো আছে না? এই তলের ক্ষেত্রে প্রস্থ আর উচ্চতাকে গুণ করলে এই তলের ক্ষেত্রফল পাবো। তাহলে সেখানে কি হচ্ছে? 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আর এই যে তলটা আছে, এই তলটার ক্ষেত্রফল কি করে পাচ্ছি? সেটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখান থেকে 2 কমন নিলে কি পড়ে থাকছে? দৈর্ঘ্য গুণ উচ্চতা প্লাস প্রস্থ গুণ উচ্চতা প্লাস দৈর্ঘ্য গুণ প্রস্থ। ওকে, এটা হচ্ছে কি? বর্গ একক। এটা একটা আয়তঘন সমগ্র তলের ক্ষেত্রফল। এবার আসবো আয়তন। তাহলে আয়তনটাকে কিভাবে পাওয়া যায়? আয়তনটাকে পেতে গেলে কি করতে হয়? ভূমির ক্ষেত্রফল তাকে যদি উচ্চতা দিয়ে গুণ করা হয়, তাহলে সেটা হয় কি? একটা আয়তঘনের আয়তন। তাহলে ভূমির ক্ষেত্রফল এখানে কি আছে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার সঙ্গে যদি উচ্চতাকে গুণ করা হয় তাহলে সেটা কি পাবো? আয়তন। এটা একক হবে কি? ঘন একক। ওকে, তাহলে আয়তঘনের দৈর্ঘ্য পেয়ে গেলাম, এই সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম, আয়তন পেলাম। আর কি দরকার হবে? কর্ণ পাওয়া যেতে পারে। কর্ণটা কি হয়? একটা শীর্ষবিন্দু আর তার বিপরীত যে শীর্ষবিন্দু আছে সেটাকে যদি জুড়ে দেওয়া হয়, যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কি হয়? কর্ণ হয়। দেখো, কর্ণটা পেতে গেলে কি করব? এখান থেকে যদি এইটা এটা জুড়ে দিয়ে, যে ভূমির শীর্ষ বিপরীত শীর্ষবিন্দু জুড়ে দিলে যেটা পাচ্ছি, এটা হচ্ছে না?
এখানে এটা নাম যদি এ দিই, এটা যদি বি দিই, এটা যদি সি দিই, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হলো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে এটা, এই যে ভূমি যে আয়তকার ক্ষেত্র আছে সেই ভূমি আয়তকার ক্ষেত্রে কর্ণ, আর এই ভূমির আয়তকার ক্ষেত্রে কর্ণ সেটা বের করতে গেলে কি করতে হয়, দৈর্ঘ্য এবং প্রস্থের বর্গের সমষ্টিকে রুট করলে পাওয়া যায়, তাই তো? তাহলে তখন পেয়ে যাচ্ছি এটা। তাহলে এবিটাকে কি করে পাবো, এবি স্কোয়ারটা পাবো আমরা এই দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এটা তো আমরা আগে থেকেই পেয়েছি, আমরা জানি। সেখান থেকে এবি পেয়ে গেলাম। বিসিটা কি জিনিস, বিসি হচ্ছে উচ্চতা স্কোয়ার। তাহলে আমাকে যদি এসি বের করতে হয়, এসি স্কোয়ার সমান কি হবে তখন, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবি স্কোয়ার কি পেয়েছি, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস, আর বিসিটা কি জিনিস, উচ্চতা স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার ইকুয়ালস টু হলো দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে এসিটা কি কর্ণ, তাহলে কর্ণটা কি হবে তখন, কর্ণটা হয়ে যাচ্ছে রুট আন্ডার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। ওকে, এই সূত্রগুলো মাথায় রাখলে এই চ্যাপ্টারের অঙ্ক হয়ে যাবে। এবার দেখো আয়ত, এটা তো আয়ত ঘন, তাহলে ঘনকটাকে কি বলবো, যখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান আসবে। তা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান আসবে তখন কি হবে, দৈর্ঘ্য যা প্রস্থ তাই, উচ্চতাও তাই। এবার দৈর্ঘ্যটাকে যদি আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করি, প্রস্থকে যদি বি দিয়ে রিপ্রেজেন্ট করি, আর উচ্চটাকে যদি আমরা সি দিয়ে রিপ্রেজেন্ট করি, তখন এটা কি আসতো, কর্ণ স্কোয়ার ইকুয়ালস টু কি আসতো, কর্ণ ইকুয়ালস টু আসতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার যদি এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি হয়ে যায়, তখন এটা কি লেখা যায়, কি থ্রি এ স্কোয়ার লেখা যায়। তাহলে কি হবে, এ রুট থ্রি, মানে সেটা কি হয়ে যাচ্ছে, সেটা ঘনক হচ্ছে। ঘনকের কি হয়, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, মানে প্রত্যেকটা ধার সমান, মানে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান হয়। ওকে, সেক্ষেত্রে কোনটা হচ্ছে এ রুট থ্রি। আর বাকি যে দু একটা সূত্র আছে সেটা অঙ্ক করতে করতে আমরা জেনে নেব। আচ্ছা, তাহলে আমরা এবার কোষে দেখি ফোর শুরু করছি। আমরা 3 দাগ থেকে শুরু করছি, কারণ 1 আর 2তে বলার মতো কিছু নেই। কি বলছে, একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 5 মিটার 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করি। তার মানে কি বলছে, এখানে যে আয়তঘনটা আছে বা সমকোণী চৌপল আছে তার কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে অঙ্কটা শুরু করা যাক। এখানে একটা আয়তঘন আমি এঁকেই নিচ্ছি। এটা একটা সমকোণী চৌপল বা আয়তঘন। এর কি বলছে, যে দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার, এর প্রস্থ দেওয়া আছে 4 মিটার। ওকে, আর এর উচ্চতাটা দেওয়া আছে কত, 3 মিটার। বলছে এই ঘরে সব থেকে লম্বা যে দণ্ডটা রাখা যাবে সেটা দৈর্ঘ্য বের করো। তা সেই লম্বা দণ্ডটা কি হবে, এই কোণা থেকে এই কোণা, এই দূরত্বটা তোমরা একটা ঘরের সঙ্গে মিলিয়ে নিতে পারো। এটা বের করতে গেলে আমাকে কি করতে হবে, এটা কি হবে, এই তলের সাথে লম্ব আছে, তাহলে যদি আমরা এই দুটো যোগ করে দিই তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ পাবো, যার এটা অতিভুজ। আমরা সুবিধার জন্য একটা নাম দিয়ে দিচ্ছি এ বি সি, এটা ধরে নিলাম ডি। তাহলে এখন সমকোণী ত্রিভুজ এবিডি থেকে আমাকে কি বের করতে হবে, এবি। তাহলে সেক্ষেত্রে এবি স্কোয়ারটা কী করে বের করব, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। ওকে, এডির মান কত আছে এখানে আমি লিখে রাখি, এডি ইকুয়ালস টু হচ্ছে 5 মিটার, বিডি দেওয়া আছে 4 মিটার। ওকে, আর বিসি দেওয়া আছে 3 মিটার। তাহলে এডির মান আমি বসিয়ে দিচ্ছি 5 স্কোয়ার, বিডির মান বসিয়ে দিচ্ছি 4 স্কোয়ার, কত হচ্ছে 25 প্লাস 16।
41। তাহলে এবি স্কোয়ার কত পেয়ে গেলাম আমরা? 41। ওকে, এবার আমাকে তো বের করতে হবে এসি। তাহলে এবিসি ওটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ এবিসির ক্ষেত্রে দেখি। এবিসি থেকে এসিটা কর্ণ, এসি বের করতে গেলে কি করতে হবে? এসিটা অতিভুজ, তাহলে এসি স্কোয়ার ইকুয়ালস টু হবে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবি স্কোয়ার মান কত পেয়েছিলাম? 41, তাই তো। আর বিসি স্কোয়ার কত? বিসি দেওয়া আছে 3, তাহলে মান বসিয়ে দিলাম 3 স্কোয়ার। কত হচ্ছে এটা? 41 প্লাস 6, 41 প্লাস 9, সরি, তাহলে কত হচ্ছে? 50। ওকে, অর্থাৎ এসি স্কোয়ার, এসি সমান কী হবে? এই পাশে স্কোয়ারটা পাশে গেলে রুট হয়ে যায়, আমরা জানি। আর 50টাকে ভেঙে কী লেখা যায়? 5 গুণ 5 গুণ 2, তাহলে 5 বেরিয়ে গেল, থাকলো। অর্থাৎ এসি সমান কত বেরোলো? 5√2। তাহলে এসি যে কর্ণ, এই সমকোণী চৌপলের কর্ণটা কত বেরোলো? এসি 5√2। তাহলে কি হবে? ওই যে চৌপলাকার ঘর ছিল, সমকোণী চৌপলাকার ঘর ছিল, সেই ঘরের সব থেকে বড় যে দণ্ডটা রাখা যাবে, তার দৈর্ঘ্য কত হবে? 5√2 মিটার। এর পরের দাগে আছে কি? 4 দাগ। একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন হিসাব করি। তাহলে প্রথমে একটা ঘনক এঁকে নিই আমরা। ঘনকের ক্ষেত্রে কি বলেছিলাম? যে ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ প্রত্যেকটা তল সমান। ঘনকের ক্ষেত্রে তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এক্ষেত্রে সবই সমান। তাহলে এখানে কি হচ্ছে? দৈর্ঘ্য সমান সমান প্রস্থ হচ্ছে, সমান সমান উচ্চতা হচ্ছে। সেটা কত আছে জানি না, আমরা ধরে নিলাম এ একক। ওকে, এবার বলে দিয়েছে যে ঘনকের একটা তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকের আয়তন কত। তাহলে একটা তল বলতে যে কোনো একটা তলকে যদি ধরে নিই, তাহলে এই তলকে যদি ধরে নিই, তাহলে এই তলের এটাও এ একক, আবার এটাও এ একক, তাহলে এই তলের ক্ষেত্রফলটা কী হবে? অর্থাৎ ঘনকের একটা তলের ক্ষেত্রফল কত হচ্ছে? ঘনকের একটি তলের ক্ষেত্রফল সমান হচ্ছে এ গুণ এ বর্গ একক সমান এ স্কোয়ার বর্গ একক হলো। এবার দেওয়া আছে যে এই এ স্কোয়ারটাই হচ্ছে 64, তাহলে প্রশ্ন অনুসারে কী দেওয়া আছে? দেওয়া আছে এই এ স্কোয়ার হচ্ছে 64, তাই তো। তাহলে 64কে কী লেখা যায়? 8 স্কোয়ার, দুপাশের সূচক সমান, তাহলে কি বিধানটা সমান হবে। অতএব ঘনকের একটি ধারের দৈর্ঘ্য কত হলো? 8 একক। ও এখানে বর্গমিটার দেওয়া আছে, তাহলে আমরা একক মিটার নেব। ওকে, কত আসছে? 8 মিটার। তো ঘনকের একটি ধারের দৈর্ঘ্য যদি 8 মিটার হয়, তাহলে ঘনকের আয়তনটা কত হবে? আমরা আয়তন সমান কী বলেছিলাম? আয়তঘনের আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো এখানে তো এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই সমান, তাহলে কি হয়ে যাবে? ঘনকের আয়তন হবে এ গুণ এ গুণ এ ঘনমিটার। এর মান কত জানি আমরা? 8, তাহলে 8 গুণ 8 গুণ 8 ঘনমিটার। অতএব 8 কিউব ঘনমিটার। 8 কিউব করলে হবে 64, 64কে 8 দিয়ে গুণ করলে হয়
4টা 32 2 হাতে 3 3 6 6টা 48 আর 3 512 ঘনমিটার। পাশ থেকে কি আছে, আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট এত ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা হিসাব করি। তার মানে এখানে খালের প্রস্থ দেওয়া আছে 2 মিটার, আর কি দেওয়া আছে, গভীরতা দেওয়া আছে 8 ডেসিমিটার, আর খালটির দৈর্ঘ্যটা দেওয়া নেই। আর খালটি থেকে যে মাটি তোলা হয়েছে তার আয়তন 240 ঘনমিটার। তার মানে এটা এখানে বোঝাচ্ছে যতটা মাটি কাটা হয়েছে সেটা একটা আয়তঘন হিসাবে কল্পনা করা হচ্ছে। এবার মাটি যেখান থেকে তোলা হয়েছে সেই মাটির আয়তন যদি 240 ঘনমিটার হয় তাহলে সেই খালটির গভীরতা কত, খালটির আয়তন কত হবে, 240 ঘনমিটার। তাহলে খালের আয়তন দেওয়া আছে 240 ঘনমিটার, যার প্রস্থ দেওয়া আছে আর গভীরতা দেওয়া আছে, দৈর্ঘ্যটা দেওয়া নেই। তাহলে দৈর্ঘ্যটাকে আমরা x ধরে নেব। ধরি খালটির দৈর্ঘ্য সমান সমান x মিটার। প্রস্থ কি দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, প্রস্থ মানে চওড়া কতখানি, তাহলে প্রস্থ আছে 2 মিটার, আর গভীরতা মানেই উচ্চতা। এক্ষেত্রে যেহেতু ভূমিতলের থেকে নিচের দিকে তাই গভীরতা বলা হয়। গভীরতা আছে 8 ডেসিমিটার। এগুলো মিটার এককে আছে, তার মানে এটাকে আমাকে মিটার এককে নিতে হবে। 8 ডেসিমিটার থেকে মিটারতে নিতে গেলে কি করতে হয়, 8কে 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে কত হচ্ছে, 0.8 মিটার। ওকে, তাহলে খালটির আয়তন কি হবে, খালটির আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এত ঘনমিটার। কিন্তু আমাদের দেওয়া আছে যে খালটি থেকে কতটা মাটি কাটা হয়েছিল, 240 ঘনমিটার। তার মানে খালটির আয়তনই হচ্ছে 240 ঘনমিটার। তাহলে প্রশ্ন অনুসারে লিখব এই x গুণ 2 গুণ 0.8 সমান সমান হচ্ছে 240। এখান থেকে এক্সটাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এক্সটাকে যদি এপাশে রাখা হয় আমাকে এক্স এর মান বের করতে হবে, বাকিটাকে ওপাশে নিয়ে যাই। এপাশে গুণাকারে আছে মানে এপাশে গেলে ভাগ হয়ে যাবে। এখান থেকে কী করতে হবে, দশমিকটাকে তুলতে হবে, তাহলে উপরে 10 দিয়ে গুণ করতে হবে। এবার কাটাকাটি করি, 8 দিয়ে কাটলে হয় 3, 2 দিয়ে কাটলে 5 হয়, তাহলে কত হচ্ছে, 3 5 15, 150। অতএব খালটির দৈর্ঘ্য 150 মিটার। তাহলে খালটি কতটা হবে, খালটি 150 মিটার লম্বা। এবার 6 দাগটা দেখো, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করতে বলেছে। তাহলে ঘনকটাকে এখানে একটু কি বলছে, ঘনকের কর্ণমান এটা দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে, 4√3। তো আমরা প্রথমে তোমাদের সূত্র দেখিয়েছিলাম যে একটা ঘনকের কর্ণ কি হয়, a√3। তো ঘনকের বাহুর দৈর্ঘ্য আমরা আগে পড়েছি, তাহলে ধরে নেব ঘনকের একটি ধার সমান কত, একটি ধার মানেই বাহু, ধার হচ্ছে a সেমি ধরে নিলাম আমরা। ওকে, তাহলে কর্ণ দৈর্ঘ্য কত হবে, তখন কর্ণ হবে a√3 সেমি। এখন প্রশ্ন অনুসারে a√3টাই হচ্ছে 4√3, তাই তো। তাহলে দুপাশ থেকে √3 উঠে গেলে
আমরা এই সমান কত পাবো 4, অর্থাৎ ঘনকের একটি ধার হচ্ছে 4 সেমি। ওকে, আমাকে বের করতে হবে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো ঘনক যেহেতু এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান, তাহলে এর একটা তলের ক্ষেত্রফল কত হবে? বাহু গুণ বাহু, তার মানে a গুণ a স্কোয়ার হয়। আর এরকম কটা তল আছে? 6টা, তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কোয়ার। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 6 ইন্টু a স্কোয়ার বর্গ সেমি। এর মানটা বসিয়ে দাও, 6 গুণ 16। সাথে কি বলছে? একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি। ঘনকটির ঘনফল হিসাব করতে হবে। ঘনফল মানে আয়তন। তাহলে এখানে দেখো ঘনকটির বলেছে একটি ঘনকের কতগুলো ধার থাকে। আমরা একটু আগে বলেছিলাম একটা ঘনকের বা একটা আয়তঘনকের 12টি ধার থাকে। ঘনকের ক্ষেত্রে কী হয়? প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য সমান। তাহলে আমরা ধরে নেব যে ঘনকের একটি ধারের দৈর্ঘ্য a সেমি। ঘনকের একটি ধার সমান a সেমি, তাই তো? তো একটি ধারের দৈর্ঘ্য যদি a সেমি হয়, তাহলে 12টা ধারের দৈর্ঘ্য কত হবে? ঘনকের 12টি ধার এর সমষ্টি কত হবে? 12 ইন্টু a সেমি, মানে 12a সেমি। এবার দেওয়া আছে এই যে এই সবগুলো ধারের সমষ্টি 60 সেমি। তাহলে প্রশ্ন অনুসারে কি লিখতে পারি আমরা? 12a ইকুয়ালস টু 60। তাহলে এখান থেকে তো এ পেয়ে যাচ্ছি, কত হচ্ছে? 60/12 5। অতএব ঘনকের একটি ধার হলো কত? 5 সেমি। আমাকে বের করতে বলেছে ঘনকের আয়তন। তাহলে ঘনকের আয়তন কি হবে? ঘনকের আয়তন জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, যেখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, সেটা হচ্ছে 5। তাহলে ধারটাকে যদি কিউব করা হয় সেটাই হচ্ছে আয়তন। তাহলে ঘনকের আয়তন কি হবে? ঘনকের আয়তন হবে 5 কিউব, এখানে সেমি কিউব হবে। তাহলে 5কে কিউব করলে কত হয়? 5 ইন্টু 5 ইন্টু 5 সেমি কিউব, অর্থাৎ 5 5-এ 25 হয়, আর 5 25-এ 125। আর দাগে কি বলছে? একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি দেওয়া আছে 216 বর্গ সেমি। তবে ঘনকটির আয়তন কত? ঘনকটির আয়তন জানতে গেলে আমাকে কি করতে হবে? ঘনকটির ধারের দৈর্ঘ্য জানার প্রয়োজন। তাহলে ঘনকটির ধারের দৈর্ঘ্য কি করে পেতে হবে? এখানে যে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি দেওয়া আছে, এর থেকে আমরা ধারের দৈর্ঘ্য পাবো, তাই তো? তাহলে ধরে নেব যে ঘনকের একটি ধার সমান a সেমি। ধরি ঘনকের একটি ধারের দৈর্ঘ্য সমান সমান a সেমি, তাই তো? এবার একটা ঘনকের কতগুলো তল থাকে? 6টা তল থাকে। তো প্রত্যেকটা তলের ক্ষেত্রফল কত? বাহু গুণ বাহু, মানে a স্কোয়ার। তাহলে 6টা তলের ক্ষেত্রফল কত হবে? 6টা তল মানেই তো সমগ্র তল, 6টি পৃষ্ঠ। তাহলে ঘনকের 6টি পৃষ্ঠের ক্ষেত্রফলের সমষ্টি কত হচ্ছে? অতএব ঘনকের 6টি পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু a স্কোয়ার সেমি স্কোয়ার। ওকে, এবার দেখো এই 6a স্কোয়ারটা হচ্ছে 6টি পৃষ্ঠের মোট ক্ষেত্রফল, আর সেটাই দেওয়া আছে 216। তাহলে প্রশ্ন অনুসারে লিখতে পারি 6a স্কোয়ার ইকুয়ালস টু 216।
এখান থেকে আমাকে বের করতে হবে এ স্কোয়ারের মান। তাহলে বেরোলো এটা 6 দিয়ে কাটলে গিয়ে 36 হয়। এবারে এপাশে স্কোয়ারটা এপাশে গেলে কি হবে, রুট হয়ে যাবে। আমরা জানি 36-এর রুট 6, অতএব a ইকুয়ালস টু 6। তাহলে ঘনকের একটি ধার কত হলো, 6 সেমি। আমাকে বের করতে হবে ঘনকের আয়তন। তাহলে ঘনকের আয়তন কত হবে, ঘনকের আয়তন সমান সমান হচ্ছে বাহু ধারকে কিউব করলেই পাওয়া যায়, তাহলে 6 কিউব, আর 6 কিউব ইকুয়ালস টু কত হয়, 6 ইন্টু 6 ইন্টু 6 সেমি কিউব, 216 সেমি কিউব। এবার নদাকটা দেখো, একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি। একটি সমকোণী চৌপলের আয়তন দেওয়া আছে, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো। প্রতিটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কত হিসাব করতে হবে। এখানে একটা সমকোণী চৌপল আছে যার আয়তন আছে 432 ঘন সেমি। এবার এই সমকোণী চৌপলটাকে যদি কেটে দুটো ভাগে ভাগ করা হয় সমান দুটি অংশে, তাহলে সেই অংশ দুটোর আয়তন নিশ্চয়ই সমান হবে, আর সেই আয়তনটাই হবে প্রত্যেকটি ঘনকের আয়তন। তাহলে এখানে সমকোণী চৌপলের আয়তন যদি দেওয়া থাকে 432 ঘন সেমি, তাহলে একটা ঘনকের আয়তন কত হবে, তার অর্ধেক। তাহলে এখানে লিখি সমকোণী চৌপলটির আয়তন সমান 432 ঘন সেমি। ঘন সেমিকে সেমি কিউব লেখা যায়, আমি তাই লিখেছি। তাহলে প্রত্যেকটি ঘনকের আয়তন কত হবে, প্রত্যেকটি ঘনকের আয়তন হবে 432-এর অর্ধেক, তাকে 2 দিয়ে ভাগ করব, এত সেমি কিউব। তাহলে কত হবে, 216 সেমি কিউব, তাই তো। তাহলে একটা ঘনকের আয়তন তখন কত হয়ে গেল, 216 সেমি কিউব। আমাকে বের করতে হবে কি, যে ঘনকগুলোর ধারের দৈর্ঘ্য কত হবে। ধরে নিই যে প্রতিটি ঘনকের ধার এর দৈর্ঘ্য সমান a সেমি। তাহলে প্রশ্ন অনুসারে কি লিখতে পারি আমরা, ধার যদি a সেমি কিউব হয় তাহলে আয়তন কি হবে, 6, আয়তন হবে a কিউব, আয়তন a কিউব হবে, বাহু কিউব মানে ধারকে কিউব করলে আয়তন হয়, আর সেটাই দেওয়া আছে 216। তাহলে এটাকে এপাশে গেলে কি হবে, ঘনমূল বের করতে হবে। 216কে ভেঙে কি লেখা যায়, 6 ইন্টু 6 ইন্টু 6, তাহলে কি হচ্ছে ভেতরে 6 কিউব, তাহলে এ 6 বেরোচ্ছে। অতএব প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য তখন কত হবে, প্রত্যেকটি ঘনকের ধারের দৈর্ঘ্য, প্রত্যেকটি ঘনকের ধারের দৈর্ঘ্য হবে 6 সেমি। ভিডিও বেশি বড় করছি না, বড় করলে তোমরাও দেখতে দেখতে বোর হয়ে যাবে। এর পরবর্তী অঙ্কগুলো পাওয়ার জন্য এই কোর্সে দেখি 4-এর পরবর্তী অঙ্কগুলো পাওয়ার জন্য এই ভিডিওর পরের পার্টগুলো তোমরা দেখো।